আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সায়েন্স ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান অংশটা নিয়ে কথা বলবো। তো অনেকেই প্রশ্ন করতেছে, ভাই পদার্থবিজ্ঞানটা কীভাবে পড়বো, এটা তো ফুল সিলেবাস, মানে সাস্টে এবার ফুল সিলেবাসে পরীক্ষা নেবে, তো আমরা কীভাবে করতে পারি, সাস্টে প্রশ্ন কঠিন হয়, হ্যান ত্যান অনেক প্রশ্ন আসতেছে। তো আমরা ফিজিক্সের একটা ওভারভিউ নিয়ে আলোচনা করব। আচ্ছা, যারা ভাবতেছো যে এটা একদম তোমাকে আমি 5 মিনিটের একটা ভিডিও করে চান্স পাই দিব, তারা ভুল ভাবনায় আসো। আসলে শর্টকাটে কিছুই হয় না, শর্টকাট করা পসিবল না। পদার্থবিজ্ঞানের সুপার সাজেশন বা ভর্তি পরীক্ষার সুপার সাজেশন বলতে কিছু হয় না। তো আমি এই ভিডিওতে তোমাকে সম্পূর্ণ পদার্থবিজ্ঞানের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তুমি যদি এই ভিডিও মোটামুটি মেনে পড়তে পারো, তাহলে তোমার বলা যায় যে ফিজিক্সে ভালো একটা মার্কস আশা করতে পারো। আচ্ছা, আমরা শুরু করি। সাস্টে সার্কুলারে এবার বলা হয়েছে যে আমার ভর্তি পরীক্ষাটা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। তো এইটা তুমি মনে হইতে পারে, ভাই যে এখন তো আমরা শর্ট সিলেবাস পড়ছি, আমরা এখন পূর্ণাঙ্গ সিলেবাসটা এত কীভাবে পড়বো? তো তাদের উদ্দেশ্যে বলতেছি, হ্যাঁ, সাস্ট বলছে ফুল সিলেবাসে হবে, বাট তুমি এটা লিখে রাখো, তোমার 80% প্রশ্ন বা 80%-এরও বেশি প্রশ্ন, অলমোস্ট 90% প্রশ্ন তোমার শর্ট সিলেবাসের ভিতর থেকেই থাকবে। কয়েকটা প্রশ্ন ফুল সিলেবাসে যাবে, ম্যাক্সিমাম প্রশ্ন তুমি পাবা শর্ট সিলেবাস থেকে। সো আমরা পড়ার সময় সব থেকে বেশি প্রাধান্য দিব শর্ট সিলেবাসকে। আমি কিছু টপিক বলে দিব, সেই টপিকগুলো কীভাবে পড়বো, কী করতে হবে, সব কিছু বলে দিব। সো এই শর্ট সিলেবাসটা তুমি বেশি প্রাধান্য দিবা। এইগুলা শেষ করার পরে তারপরে তুমি ফুল সিলেবাসে যাবা। ফুল সিলেবাসও আমরা দেখব, ফুল সিলেবাসে কী কী পড়তে হবে। কয়েকটা টপিক আমি বলে দিব, ওইগুলোর থেকেই প্রশ্ন আসবে, তুমি লিখে নাও, ওইগুলো থেকেই প্রশ্ন আসবে, কিন্তু তোমার ইউজ করতে হবে। সো আমরা আজকে শর্ট সিলেবাসের পার্টটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এই ক্লাসটা কিভাবে করবা? ক্লাসটা করার আগে তুমি শুয়ে শুয়ে যদি ভিডিও দেখে যাও, তাহলে তোমার লাভ হবে না। তুমি একটা খাতা নিয়ে বসবা, আমি যে যে টপিক বলবো সেই টপিক তুমি খাতায় সুন্দরভাবে লিখবা। এবার ওই টপিকের একদম বেসিক থেকে একদম প্রো লেভেল পর্যন্ত তোমার প্র্যাকটিস করতে হবে। আর আমি পুরো একটা ফিজিক্স নিয়ে এখানে কথা বলবো, সো আমি যদি তোমাকে একদম বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত আলোচনা করতে যাই, তাহলে কিন্তু তোমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এটা আসলে হবে না। সো আমি তোমাকে বলে দিব যে এটা করবা, তুমি সেটা করবা। সো অবশ্যই যেন টপিকগুলো তোমার খাতায় লেখা থাকে, শুয়ে শুয়ে ভিডিও দেখে কোনো লাভ নেই। তো আমরা শুরু করি। আচ্ছা, আমরা ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে এখন আলোচনা করব। তো ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথমে যে চ্যাপ্টারটা আছে ভৌত জগৎ, ওইটা নিয়ে কিছু বলার নাই। ওইখান থেকে জাস্ট ইরোড টিরোড এইগুলো তোমরা একটু জেনারেল জিনিসপাতি দেখে যাবা, মাত্রাটা একটু দেখে যাবা। তো আমাদের মূল আলোচনা শুরু হবে ভেক্টর থেকে। তো ভেক্টরের যদি প্রথমে বলি, ভাই কি পড়বো, একদম এক কথা ভেক্টরে আগে পড়বো লব্ধি। এবার লব্ধি মোটামুটি সবাই পারে, যে দুইটা ভেক্টরের লব্ধি √p² + q² + 2pq cos α, আর লব্ধির দিকও সবাই পারে। সো আমি এখানে বলবো দুইয়ের অধিক ভেক্টর থাকলে সেটার লব্ধি কী করতে হয়, মানে আমরা দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি, এটা সাস্টে এসে থাকে। সো আমরা এটা নিয়ে একটা আলোচনা করব। মনে করো তোমাকে এইরকম একটা দিয়ে বলছে এই চিত্রের লব্ধি কেমন হবে। সে এখানে তিনটা ভেক্টর, এক্স অক্ষ ওয়াই অক্ষ। সো এক্স অক্ষে বা ওয়াই অক্ষের সাথে নির্দিষ্ট কোণে তিনটা ভেক্টর কাজ করতেছে। তোমাকে এই টাইপের কিছু প্রশ্ন দিতে পারে। সো তুমি কি করবা, এই টাইপের যখন একাধিক দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি বের করতে বলবে, তুমি লব্ধিটাকে আন্দাজে যে কোনো একটা দিকে ধরে নিবা। সে আমি ধরি এই যে এইগুলার লব্ধি সে এইভাবে, এই তিনটার ভেক্টরের লব্ধি এই দিকে, আমি আন্দাজে ধরে নিলাম। এবার কি করব, প্রত্যেকটা ভেক্টরকে এক্স অক্ষ বরাবর উপাংশ আনবো, আর সেই উপাংশগুলার সমষ্টি এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশের সমান। যেমন এটা কি করি, এটা যদি 12 ভেক্টর মানে 12 নিউটনকে আলোচনা করি, 12 এর এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে, 12 cos θ প্লাস এই যে যদি 15 বলি, 15 এর এক্স অক্ষের দিকে উপাংশ কি হবে, ধনাত্মক এক্স অক্ষের দিকে উপাংশটা হবে এই পুরা কোণটা না, এই পুরা কোণটা কত, তাহলে 15 cos এই পুরা কোণটা যদি 180 হয়, তাহলে 180 - 45, 180 - 45 প্লাস এই 10 নিউটন, 10 এর এক্স অক্ষের দিকে উপাংশ কি হবে, এই পুরা কোণটা আমরা নিব, তাহলে এইটা হবে তোমার 10 cos 270 - 30, 270 - 30, এই সবগুলো এক্স অক্ষ বরাবর উপাংশ। এইটা ইজ ইকুয়াল টু হবে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশের সমান। এবার মনে করি লব্ধি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ θ, তাহলে আমরা বলতে পারি আর cos θ। এবার সকল কিছুর মান জানো, তাহলে তুমি আর cos θ ইজ ইকুয়াল টু একটা মান পাবা, এই যে এই সবগুলোকে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে একটা মান পাবা। আবার সেম ভাবে ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিবা, এই যে ওয়াই অক্ষ যখন নিবা, এখানে হবে 12 sin, আচ্ছা এটা θ না, এটা 30 ডিগ্রি, 12 sin 30 প্লাস 15 cos এই কোণ প্লাস 10 cos এই কোণ, এটা ইজ ইকুয়াল টু
আর সাইন এই কোণ, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আর সাইন থেটা ইজ ইকুয়াল টু আর একটা পাবা। তো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আমি যদি 1 আর 2কে বর্গ করে যোগ করি, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু এই যে বক্স স্কোয়ার প্লাস বক্স স্কোয়ার। তো এখান থেকে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু একটা রাশি আসবে, সেখান থেকে তুমি আর এর মানটা পাবা। তো এটা হচ্ছে আমার লব্ধির মান। আবার দিক কী করবো, এই 1 আর 2কে ভাগ করে দিব, বা 2/1কে ভাগ করে দিব, তাহলে আমরা লব্ধির দিকটা পেয়ে যাব। তো এইটা একটু দেখে যাও, শাস্তে হচ্ছে একটু এই টাইপের প্রশ্ন দিতে পারে। নেক্সট, তারপরে আমরা যেটা বলবো উপাংশ আর অভিক্ষেপ নির্ণয়। এটা সবাই আশা করি পারো, এটা একটু ভালো করে দেখে যাবা। কোনটা ভেক্টর, কোনটা স্কেলার, কি চাচ্ছে, কোনটার বরাবর বা কোনটার লম্ব দিক বরাবর, এটা একটু ভালো করে দেখে যাবা। তারপর যদি বলি আচ্ছা এম এর মান নির্ণয়, এম এর মান বলতে তোমাকে দুইটা ভেক্টর দিয়ে দিবে, এম এর একটা সেই ভেক্টরের ভিতরে একটা আননোন থাকবে, সেইখানে এম থাকতে পারে বা অন্য যে কোনো কিছু থাকতে পারে। তোমাকে বলবে ভেক্টরদের সমান্তরাল হইলে এম এর মান কত, ভেক্টরদের লম্ব হইলে এম এর মান কত, জেনারেল আলোচনা। সো এইখান থেকেও বিগত বছরের প্রশ্ন আসতে দেখা গেছে। নেক্সট, আচ্ছা নদী নৌকা, হ্যাঁ নদী নৌকা এবার কুয়েটেও আসছে। সো বলা যায় স্বাস্থ্যের জন্য ভালো একটা অপশন হইতে পারে নদী নৌকা, কারণ নদী নৌকা বিগত বছরে 19 সালেও দেখা গেছে যে নদী নৌকা থেকে প্রশ্ন দিছে। তো নদী নৌকাটা একটু দেখে যাও, নদী নৌকা থেকে প্রশ্ন আসতে পারে। নেক্সট, ভেক্টর ক্যালকুলাস, স্বাস্থ্যের ভেক্টর ক্যালকুলাস থেকে প্রশ্ন দেওয়ার বিগত বছরের রেকর্ড আছে। সো তুমি এইখান থেকে ভেক্টর ক্যালকুলাসের একদম সুন্দরভাবে A to Z ভেক্টর ক্যালকুলাস কি, কিভাবে কাজ করতেছে, মানে গ্রেডিয়েন্ট কি, কার্ল কি, ডাইভারজেন্স কি, কোনটার মিনিং কি, বা হচ্ছে ভেক্টর ক্যালকুলাসে যেমন মাত্রা কিভাবে চেঞ্জ হয়, এইগুলো একটু দেখে যাবা। আচ্ছা এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের ভেক্টর। আর হচ্ছে আপেক্ষিক বেগ, এখানে চাইলে দেখতে পারো শাস্ত্রে আপেক্ষিক বেগ নিয়ে অত বেশি পেঁচায় নাই আগে। সো তুমি চাইলে আপেক্ষিক বেগটা একটু দেখে যাইতে পারো। মোটামুটি এই টপিকগুলো যদি তুমি ভেক্টর থেকে কভার করো তাহলে তুমি ইনশাল্লাহ কমন পাবা। আচ্ছা নেক্সট, আমরা শর্ট সিলেবাস নিয়ে আগে কথা বলবো, তারপরে হচ্ছে আমরা শর্টের বাইরে আর একটা ভিডিওতে আমরা পুরাটা বলে দিব ইনশাল্লাহ। কালকের ভিতরে তুমি ভিডিওটা পেয়ে যাবা। তো নিউটনের বলবিদ্যা, এটার জন্য হচ্ছে শাস্ত্রের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই নিউটনের বলবিদ্যা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। এইখান থেকে তুমি মোটামুটি আমি আশা করতেছি এখান থেকে তুমি মিনিমাম 2টা প্রশ্ন পাবা, মানে 2টা এমসিকিউ পাবা, কারণ এটা শাস্ত্রের অনেক প্রিয় একটা চ্যাপ্টার। এখান থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে, আর মোটামুটি 2টা করেই প্রশ্ন থাকে। সো এবারও তুমি আশা করা যায় 2টা প্রশ্ন পাবা। সো এই চ্যাপ্টারটা তোমার একটু ভালো করে পড়তে হবে। তো নিউটনের বলবিদ্যা থেকে কী কী পড়বো, এখান থেকে যদি বলি তোমার প্রথমেই পড়তে হবে। আচ্ছা আর একটা কথা বলি, শাস্ত্র কিন্তু ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক থিওরি প্রশ্ন দিবে, থিওরিটা একটু ভালো করেও পড়তে হবে। তুমি যে টপিকটা পড়তেছো ওই টপিকের একদম বেসিক, বিগত বছরে দেখা গেছে সার্চ ডিরেক্ট কোনো কিছু এককও চায়, ডিরেক্টলি এককও চায়। সো তুমি থিওরিটা অবশ্যই ভালো করে পড়বা, থিওরি পড়ার কোনো বিকল্প নাই। তুমি দেখা গেছে যে 20টার ভিতর তুমি 2টা, একটা বা 2টা, একটা পাবা মাস্ট, ভাগ্য ভালো হলে 2টা তুমি থিওরি পাবা। তো তোমার এই থিওরিগুলো পড়তেই হবে। তো যদি বলি কি পড়বো, থিওরির মধ্যে প্রথমে নিউটনের বলবিদ্যা প্রথমে পড়বো 4 প্রকার মৌলিক বলের সকল বৈশিষ্ট্য, এই সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষীয় বল, এদের যত বৈশিষ্ট্য আছে, কোনটার পাল্লা কত, কোনটার জন্য কোন কণা দায়ী, কোনটা থেকে কত গুণ শক্তিশালী, এই রিলেটেড যত কিছু আছে সব কিছু পড়ে ফেলবেন। নেক্সট, ভরবেগের সংরক্ষণশীলতার থেকে নীতি ম্যাথ, এইখান থেকে এইটা হচ্ছে শাস্ত্রের অন্যতম একটা ফেভারিট জায়গা। এবার তুমি যে ভরবেগের সংরক্ষণশীলতা থেকে এখান থেকে তুমি বোর্ডে যে ম্যাথগুলো করতে এরকম জেনারেল ম্যাথ না, তোমার একদম জেনারেল থেকে একটু এক্সট্রিম লেভেলের যাইতে হবে। যত প্রকারের ম্যাথ ভরবেগের থেকে হওয়া পসিবল সব করবা। এবার দেখবা বেগটা অলওয়েজ তোমাকেও যে একদম ডিরেক্টলি মানে দেওয়া থাকবে এরকম না, কিছু কিছু সময় ওরা ভেক্টর রূপে দিতে পারে। সো এই রিলেটেড ম্যাথগুলো একটু করবা, বিগত বছরের প্রশ্ন দেখলে তুমি এই টপিকটা বুঝতে পারবা। নেক্সট, পরে বলবো ঘাত বল ও বলের ঘাত, এইখান থেকে ম্যাথ অনেক পেঁচানো সম্ভব। সো এইটা একদম ভালো করে পড়বা, এটা গুরুত্বপূর্ণ, এইগুলোর ভিতর এটা বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা কি পড়ছিলাম, বলের ঘাত এফ টি ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন ডেল এমভি, এই সূত্র দিয়ে কিছু ম্যাথ তোমার লাগতে পারে। সে ভরবেগ বল দিয়ে দিছে, দিয়ে দিছে, সময় দিয়ে দিছে, তোমাকে ভরবেগের পরিবর্তন চাইছে, বা কিছু একটা দিয়ে দিছে তোমাকে এই রিলেটেড কিছু একটা আছে। সো বলের ঘাত আর হচ্ছে ঘাত বল, এইটার দিয়ে যত কিছু পেঁচানো যায় সকল কিছু পড়বা। নেক্সট, জড়তার ভ্রামক, এখানে জড়তার ভ্রামক থেকে তোমার বেশি আসে হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্যের প্রয়োগ। তো তুমি জড়তার ভ্রামক বোর্ডে যেটুকু করছো ওই সূত্রগুলো মুখস্থ থাকলেই হচ্ছে, এক্সট্রা আর কিছু করতে হবে না। আর হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্যের প্রয়োগ পড়বা। সে হচ্ছে তোমাকে এই যে বলে দিলে, মনে করো এই যে আমি যদি একটা জেনারেল ম্যাথ বলি, এটা হচ্ছে একটা সরুদণ্ড। সো এটা হচ্ছে একটা মিটার স্কেল, এটা হচ্ছে একটা মিটার স্কেল। তোমাকে বললো কি 20 সেন্টিমিটার দাগান্বিত অংশের সাপেক্ষে ঘুরাতে
জড়তার ভ্রামক কত। সো তোমাকে ভরটা সকল কিছু বলে দিবে। তো এটা তো দেখো আমরা দুইটা সূত্র শিখছিলাম, একটা হচ্ছে যে ভরকেন্দ্র দিয়ে গেলে জড়তার ভ্রামক কি হয়, আর হচ্ছে যে এইটা দিয়ে গেলে মানে এক সাইড দিয়ে গেলে কি হয়। সাইডেরটাও এই যে এইখান থেকে ভর মানে সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করে আসছে, বাট এটা আমাদের মুখস্থ হয়ে গেছিল। বাট এই যে এইটার সাপেক্ষে তাহলে আমরা এটা কি করবো, সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করবো। সো সমান্তরাল অক্ষ উপপাদ্যর ইউজ এখানে ফার্স্ট বিগত বছরে দিছে, সো এবার দিতে পারে। সমান্তরাল অক্ষ উপপাদ্যটা দেখে যাবা। নেক্সট হচ্ছে সুতার টান, একদম ফরজ। তোমাকে কোনো একটা বস্তু যদি তুমি ঘুরাও তাহলে সুতার টান কেমন হবে, সুতার টান নির্ণয় শাস্ত্রের অন্যতম ফেভারিট একটা জায়গা। তো সুতার টান অবশ্যই করবা। এবার কোনো বস্তুকে তুমি দুইভাবে ঘুরাইতে পারো, আনভিমুখভাবে ঘুরাইতে পারো, মানে একদম তুমি মনে করো মাথার উপর দিয়ে এরকম ঘুরাচ্ছ, মানে তুমি এই নিচে দাঁড়ায় আছো, তুমি হাত দিয়ে মাথার উপর দিয়ে এইভাবে ঘুরাচ্ছ, এটা আনভিমুখভাবে। আর হচ্ছে উলম্বভাবে যে এইভাবে ঘুরাচ্ছ। সো আনভিমুখভাবে ঘুরাইলে কিভাবে, কোন জায়গায় সুতার টান, সব জায়গায় সুতার টান সেম থাকে, এই যে এখানে যদি বস্তুটা হয় সব জায়গায় সুতার টান সেম থাকে, বাট উলম্বভাবে ঘুরাইলে যে এইখানে যে সুতার টান, এইখানে যে সুতার টান, এগুলো ভিন্ন হয়। দুই ক্ষেত্রেই সুতার টানগুলো দেখে যাবা, এই সুতার টান রিলেটেড সকল কিছু দেখবা, এখান থেকে প্রশ্ন থাকবে। নেক্সট ব্যাংকিং কোণ থেকে প্রশ্ন দেয়। সো অত বেশি গুরুত্বপূর্ণ না, এগুলো সহজ, তুমি দেখে যাবা। সো এখান থেকে একটু ওই যে রেল লাইনের কাহিনী দেখে যাও, ব্রড গেজের মধ্যবর্তী মানে কত ডিস্টেন্স কত, তারপর সে মিটার গেজের মধ্যবর্তী ডিস্টেন্স কত, এগুলো একটু দেখে যাওয়া। আর এগুলো থেকে ছোট ছোট ম্যাথ। নেক্সট হেলানো তল, এটা শাস্ত্রের আর একটা মানে ফেভারিট জায়গা। হেলানো তল, তোমাকে হচ্ছে একটা হেলানো তল দিবে, এটা বিভিন্ন কিছু নির্ণয় করতে দিতে পারে। এই যে মনে করো এটা হচ্ছে একটা হেলানো তল, তোমাকে এইখান থেকে বিভিন্ন কিছু নির্ণয় করতে দিতে পারে। তো এইটা হেলানো তল, এখান থেকে এই যে বস্তু এভাবে পড়তেছে, এমভরের বস্তু আছে। সো এই কোণটা থেটা, তোমাকে এবার ঘর্ষণ থাকলে কি বলে উঠাইতে হবে, ত্বরণ সৃষ্টি করতে হবে, কি পরিমাণ কাজ করতে হবে, হেলানো তল থেকে A to Z, হেলানো তলের A to Z সব পড়বা, এটা গুরুত্বপূর্ণ। হেলানো তল A to Z সব পড়বা। তো এই পর্যন্তই হচ্ছে। তো আচ্ছা, আরেকটা কি, টর্ক ও কৌণিক ভরবেগ, এখানে কৌণিক ভরবেগটা বেশি গুরুত্বপূর্ণ। টর্ক ও কৌণিক ভরবেগের ভিতর কৌণিক ভরবেগটা বেশি গুরুত্বপূর্ণ, আর এদের মধ্যে সম্পর্ক রিলেটেড কিছু কয়েকটা ম্যাথ আছে, এইগুলো একটু দেখে যাবা। তো আমি আবার বলতেছি, এটা কোনো সুপার সাজেশন না যে তুমি এইগুলা শুধুমাত্র এইগুলা পড়বা, এরকম কিছু না। তুমি সব পড়বা, সব পড়া পরে এইগুলা তুমি স্পেশালভাবে পড়বা, এইগুলা থেকে তোমার প্রশ্নটা হবে। আচ্ছা, কাজ শক্তি ও ক্ষমতা, এটা মজার একটা চ্যাপ্টার। সো এটা থেকে যদি পড়তে হয়, প্রথমে পড়বা বিভিন্ন প্রকার কাজ নির্ণয়। কি হতে পারে, যে কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার গতিশক্তির পরিবর্তন, মানে হাফ ডেল এম ভি স্কোয়ার। তারপরে হচ্ছে তোমার কাজ ইজ ইকুয়াল টু বিভব শক্তির পরিবর্তন, মহাকর্ষ বলের বিপরীতে কৃত কাজ। এই যত প্রকার কাজ নির্ণয় আছে A to Z সব পড়বা, কাজ নির্ণয় সব পড়বা। তারপর হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ দেখলেই হচ্ছে ইন্টিগ্রেশন করে দিবা। যেমন হচ্ছে তোমাকে বলে দিল F ইজ ইকুয়াল টু হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 7, কোনো বস্তুর উপর এত নিউটন এই বল প্রয়োগ করা হয়েছে। বস্তুটা x ইজ ইকুয়াল টু 0 থেকে 0 টু x ইজ ইকুয়াল টু 5 মিটার দূরত্ব অতিক্রম করলে কৃত কাজ কত, w ইজ ইকুয়াল টু কত। এই ম্যাথটা মানে এই রিলেটেড ম্যাথ আসতে পারে। সেটা কী করবো আমরা, এটার জন্য কি করব, আমি পরিবর্তনশীল বল পাইছি, কারণ এফ এর মান, এক্স এর বিভিন্ন মানের জন্য এফ এর বিভিন্ন মান চেঞ্জ হচ্ছে। তো এর জন্য কী করবো, ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। এবার এফ এর মান হচ্ছে যে এই রাশিটা এখানে বসাবো, আর হচ্ছে লিমিট দিব, লিমিট হচ্ছে কত, 0 থেকে 5 পর্যন্ত, 0 থেকে 5। তো এফ এর মানটা যদি এখানে বসাই, 0 থেকে 5, 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 7, এইটা ডিরেক্টলি ক্যালকুলেটারে চাপ দিব, যেটা আসবে সে তো অতই জুল, এটা অ্যান্সার। সো এই রিলেটেড ম্যাথগুলো একটু দেখে যাবা। নেক্সট, স্প্রিংয়ের A to Z, স্প্রিং শাস্ত্রের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্প্রিংয়ের A to Z করবা। স্প্রিংয়ের মানে স্প্রিং ধ্রুবকের যে সংজ্ঞাগুলো ছিল, যে মুক্ত প্রান্তের একক পরিমাণ সরণ ঘটাতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, যে কী ছিল সেই সূত্রটা, F ইজ ইকুয়াল টু kx। তারপর হচ্ছে তোমার এই যে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি U বা W ইজ ইকুয়াল টু হাফ kx স্কোয়ার। তোমাকে এত জেনারেল ডিরেক্টলি সূত্রের ম্যাথ দিবে এরকম কিছু না, এইগুলার ইউজ সম্পর্কে তোমার জানতে হবে। A to Z শাস্ত্রের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখবা কোন লেভেলের প্রশ্ন আসছে। তারপর হচ্ছে কি আসতে পারে, স্প্রিংয়ের হচ্ছে তোমার মানে সমন্বয় আসতে পারে, যে একাধিক স্প্রিংকে হচ্ছে শ্রেণীতে যুক্ত করলে তুল্য স্প্রিং কনস্ট্যান্ট কেমন হবে, সমান্তরালে যুক্ত করলে কেমন হবে। তো এটা হচ্ছে রোধের বিপরীত, রোধের শ্রেণীতে করলে কি হইতো, সবগুলো যোগ হইতো, আর সমান্তরালে করলে অনভাগ সেই তুল্য ইজ ইকুয়াল টু অনভাগ সামথিং, অনভাগ সাথে এভাবে যোগ হইতে থাকতো। সো এটা হচ্ছে তোমার সম্পূর্ণ বিপরীত। আবার একটা স্প্রিং, এই যে একটা স্প্রিং
আছে, তোমার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, তোমাকে যদি বলে স্প্রিংটাকে কাটছো, কেটে স্প্রিং কনস্ট্যান্ট কেমন হবে, প্রত্যেকটা অংশে স্প্রিং কনস্ট্যান্ট এটা এন অনুপাতে ভাগ করছো, তো প্রত্যেকটা মানে অংশের স্প্রিং কনস্ট্যান্ট কেমন হবে এটা তোমার গুরুত্বপূর্ণ। তো স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিংয়ের সকল কিছু করবা, তারপর হচ্ছে সে মনে করো একটা স্প্রিং এইভাবে আছে, এইভাবে আছে একটা বস্তুকে, এখান থেকে একটা বস্তুকে 2 কেজি বা একটা বস্তুকে এর উপরে উঠানো ফেলা হলো, বললো কি সে হচ্ছে সর্বোচ্চ কত মিটার পর্যন্ত সংকুচিত হবে, এই ম্যাথগুলো একটু দেখবা, এইগুলা হচ্ছে সাস্টের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট, গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, আমরা একটা সূত্র জানতাম না, গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক রিলেটেড সূত্র কি ছিল, ইকে ইজিক্যাল টু হচ্ছে p² ডিভাইডেড বাই 2m, এই সূত্র থেকে ম্যাথ প্লাস গ্রাফ। এখানে হচ্ছে ই ভার্সেস পি এর গ্রাফ কেমন হবে, √E ভার্সেস পি স্কোয়ারের গ্রাফ পি এর গ্রাফ কেমন হবে, তারপর হচ্ছে ই ভার্সেস পি স্কোয়ারের গ্রাফ কেমন হবে, সকল গ্রাফগুলো একটু ভালো করে দেখবা, আর হচ্ছে এই রিলেটেড ম্যাথগুলো যা আছে এগুলো দেখবা। নেক্সট, ক্ষমতা নির্ণয়, আর হচ্ছে এখান থেকে ছোটো ছোটো কিছু ক্ষমতা নির্ণয় আসতে পারে। ক্ষমতা নির্ণয় তো গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে তুমি তো অনেক এইটা সে 9-10 থেকে করছো, সো ক্ষমতা নির্ণয় দিয়ে আর বলার কিছু নাই, তুমি একটু এটা বই থেকে দেখে নিবা। তো কাজ ক্ষমতা শক্তি থেকে মোটামুটি এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে, কিন্তু তোমার ইউজ সম্পর্কে জানতে হবে। নেক্সট, আচ্ছা, মহাকর্ষ ও অভিকর্ষ, এটা খুব ছোট একটা চ্যাপ্টার, সো এইখান থেকে কি পড়বো, বাট ছোট হইলেও এখান থেকে প্রশ্ন অনেক পেঁচাইতে পারে। তুমি প্রথমেই পড়বা এখানে যে সূত্রগুলো ছিল, এখানে হচ্ছে 2 টাইপের সূত্র ছিল না, একটা হচ্ছে তোমার হচ্ছে কেপলারের সূত্র, আর একটা হচ্ছে গ্যালিলিও সূত্র। তো গ্যালিলিও সূত্র 9-10 থেকে পড়ে আসছো, এই জন্য আমি এটাকে এখানে ইনক্লুড করি নাই। তুমি হচ্ছে কেপলারের সূত্রটা পড়বা। আচ্ছা, কেপলারের সূত্র কীভাবে মনে রাখতাম, কেপলারের 3টা সূত্র ছিল, মনে রাখতাম EAT দিয়ে। ই হচ্ছে কি, প্রথম সূত্র ইলিপসের সূত্র, মানে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে সেই উপবৃত্তের সূত্র বা কক্ষপথের সূত্র। এ হচ্ছে কি বলছিল, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। প্রথম সূত্র কক্ষপথের সূত্র, ইলিপস কক্ষপথ, তারপর হচ্ছে এরিয়ার সূত্র, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, আর হচ্ছে পর্যায়কালের সূত্র। তো এইখানে হচ্ছে পর্যায়কালের সূত্র কি বলছিল, আবর্তনকালের বর্গ তার কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক, এই রিলেটেড। এবার এই যে এইখান থেকে এই সূত্রটা প্রতিপাদন করা হয়েছিল হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা থেকে। সো এটা বিভিন্ন ভর্তি পরীক্ষায় দেয় যে কেপলারের দ্বিতীয় সূত্র কোনটির ভৌত রাশি নিত্য সূত্র মানে প্রকাশ করে, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা, এটা একটু জানবা। আর এই তৃতীয় সূত্র, এই তৃতীয় সূত্র থেকে ম্যাথ, যেমন তোমার হচ্ছে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব এত গুণ করলে দিনের সংখ্যা কেমন হবে, বা যে কোনো কিছু 2টা গ্রহের তুলনা বলতে পারে। সো এই তৃতীয় সূত্র থেকে ম্যাথ অবশ্যই করতে হবে। নেক্সট, জি এর পরিবর্তন। আচ্ছা, জি এর পরিবর্তন থেকে ম্যাথও আসতে পারে, গ্রাফও আসতে পারে। জি এর পরিবর্তন কি কারণে হয়, জি এর পরিবর্তন মোটামুটি হচ্ছে পৃথিবীর আকার বা আকৃতির কারণে হয়। 1 নম্বর হচ্ছে, আমি যদি টাইপ ওয়াইজ করি, 1 নম্বর হচ্ছে পৃথিবীর আকার বা আকৃতির কারণে কি হয়, ওই যে পৃথিবী হচ্ছে উপবৃত্তাকার থাকে। সো এইটা হচ্ছে যে এটা হচ্ছে কি বলে, এটাকে বিষুবীয় অঞ্চল বলে, আর এটাকে মেরু অঞ্চল বলে না। সো বিষুবীয় অঞ্চলে জি এর মান কম থাকে, মেরু অঞ্চলে জি এর মান বেশি থাকে। এই রিলেটেড বাংলা কথাবার্তা, বা জি এর অ্যাকচুয়াল মানগুলা সাস্টে কিন্তু তোমার থিওরি দিবেই। সো এইগুলো একটু দেখবা। এবার আসি 2 নম্বর কি হইতে পারে, জি এর পরিবর্তন 1 নম্বরে পৃথিবীর আকার বা আকৃতির কারণে, 2 নম্বর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতার কারণে। আমরা দেখি ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় গেলে জি এর মান পরিবর্তন হয় না, সেই জিএইচ, সেই উচ্চতার কারণে। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে গভীরতার কারণে, যে গভীরতায় গেলে জি এর মানের পরিবর্তন হয়। তারপর হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির কারণে, জি কি হতো, জি প্রাইম ইজিক্যাল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার থিটা। এই রিলেটেড ম্যাথগুলো এখান থেকে জি এর পরিবর্তন। সো ডেল জি যদি বলি, ডেল জি ইজিক্যাল টু কি আসবে, মানে এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে ডেল জি মানে জি এর পরিবর্তন ইজিক্যাল টু ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার থিটা। এখানে ওমেগা স্কোয়ার কি ছিল, ওমেগা ইজিক্যাল টু 2 পাই ডিভাইড বাই টি। তো আমি বলছি এটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির কারণে, তো আহ্নিক গতির পর্যায়কাল 24 ঘন্টা। তাহলে 2 পাই ওমেগার মান কেমন নির্ণয় করবা, 2 পাই ডিভাইডেড বাই টি। টি হচ্ছে 24 আওয়ার, তাহলে 24কে ঘন্টায় নিব, 60 দ্বারা গুণ, 24 ঘন্টাকে 60 দ্বারা গুণ করে মিনিটে নিব, আবার মিনিট থেকে আবার সেকেন্ডে নিব 60 দ্বারা গুণ করে। এই যে এইটার মান, আর সেই গ্রহের হচ্ছে, এটা তুমি জানো, এই ডিপেন্ড করতেছে থিটার উপরে। তো কোন জায়গায় কেমন পরিবর্তন হচ্ছে, এইগুলা থেকে একদম ডিপ ম্যাথ, যতটা ডিপে যাওয়া যায়, যতটা পেঁচানো যায়। সো এটার জন্য হচ্ছে তুমি যে কোনো বইয়ের সাহায্য নিতে পারো, যে বই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। আচ্ছা, বড় ম্যাথ করা লাগবে না, একদম যে তোমার অনেক বড় ম্যাথ করা লাগবে এরকম কিছু না, বাট কনসেপচুয়াল ম্যাথ করতে হবে। আর এখানে একটা প্রশ্নের উত্তর দেই, যে অনেকে প্রশ্ন করতেছে ভাই সাস্টের প্রিপারেশনের জন্য কি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা সলভ করবো কি না। এখন এইটার উত্তর হচ্ছে তুমি যদি চাও করতে পারো, বাট না করলে সমস্যা নাই। এবার কি করবা, তুমি সাস্টের এই টপিক ধরে পুরা সবগুলা করবা,
টপিক ধরে ধরে পুরো প্রশ্ন ব্যাংকটাকে ভালো করে শেষ করবা ব্যাখ্যা সহকারে। এই যে টপিকগুলো বলে দিছি তুমি দেখবা সার্চ ঘুরাই ফিরে এইগুলোর ভিতরেই প্রশ্ন করছে, বাট প্রশ্নের ধরনটা চেঞ্জ হইতে পারে। সে কেপলার সূত্র থেকে একবার যদি যে থিওরি দেয়, পরবর্তী দেখবা যে একটা ম্যাথ দিছে। সো তুমি যদি একবার থিওরি আসছে মানে তোমাকে বলে দিলাম যে কেপলার সূত্রে থিওরি আসবে এরকম কিছু না, তুমি দেখবা যে কি আসছে। সো ওই রিলেটেড সকল কিছু করবা। এবার তুমি করার পরে যদি তোমার ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক করতে ইচ্ছা করে, সেক্ষেত্রে হচ্ছে তুমি কুয়েটের যখন এমসিকিউ পরীক্ষাটা হইতো, ওই কুয়েটের এমসিকিউগুলো সলভ করবা, কোনো রিটেন না, রিটেন স্ট্যান্ডার্ড কোনো প্রশ্ন আসবে না। কুয়েটের আগের এমসিকিউগুলা বা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের যে এমসিকিউগুলো ছিল সেই এমসিকিউগুলো সলভ করবা। সেইগুলো যদি হয়ে যায়, তারপরে যদি তুমি কিছু করতে চাও, তখন হচ্ছে আইইউটির যে প্রশ্নটা আছে, আইইউটির প্রশ্নটা একটু তুমি দেখতে পারো। বাট এইগুলা তোমার হচ্ছে আহামরি যে করতে হবে, না করলে চান্স হবে এরকম কিছু না। এইগুলা করলে হচ্ছে তোমার র্যাঙ্ক আগাবে। তুমি যত করবা, বলে যত গুড় তত মিষ্টি। সো এইটা হচ্ছে তুমি যত করবা তোমার র্যাঙ্ক আগানোর পসিবিলিটি তত বেশি। সো তুমি যতবার শেষ করতে পারো। তো নেক্সট যদি বলি জিয়ের পরিবর্তন, আচ্ছা জিয়ের পরিবর্তনের লেখচিত্র কী হয়, এই যেটা যদি পৃথিবী হয়, পৃথিবী থেকে উঁচে গেলে মানে এইবার জিয়ের পরিবর্তন কেমনে, লেখচিত্র কেমন হবে, বা এখানে যদি পৃথিবী হয় পৃথিবী থেকে গভীরে গেলে লেখচিত্র কী হবে, বা এটা যদি পৃথিবী হয় উচ্চতা থেকে এদিকে আসলে ভূপৃষ্ঠের দিকে আসলে লেখচিত্র কেমন হবে, বা হচ্ছে তোমার এই কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে গেলে, এই চারটা লেখচিত্র বোর্ডের জন্য যেমন পড়তা এখানেও পড়বা। সেই চারটা লেখচিত্রের কোনটা কেমন হয় এটা দেখবা। নেক্সট কাজের হিসাব, মহাকর্ষ বলের বিপরীতে কৃতকাজ, যেমন হচ্ছে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিলাম, কৃতকাজ কেমন হবে। আমরা কি একটা সূত্র পড়ছিলাম, আমরা কৃতকাজ জি ইজিক্যাল টু কি, ডাব্লিউ ইজিক্যাল টু জি এম তারপর অনভাগ আর এ মাইনাস অনভাগ আর বি। তো এই রিলেটেড ম্যাথগুলো একটু করবা। এবার এখান থেকে হচ্ছে তোমাকে বলতে পারে যে একটা বস্তুকে 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে, আমি কি বলছি, 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তোমাকে যদি আমি বলতাম 5 মিটার পার সেকেন্ড বেগে, 5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে, তুমি কি করতা, তুমি লিখতা যে এইখানে যে গতিশক্তি ছিল সেটা এখানে হচ্ছে বিভব শক্তিতে রূপান্তর হবে, তাহলে mgh ইজিক্যাল টু হাফ mv স্কোয়ার, এইটা দিয়ে ম্যাথ করতে। এবার দেখো এই জায়গায় তো এটা তো 5 কিলোমিটার পার সেকেন্ড, তার মানে এই যে হাইটটা, এই হাইটটা অনেক উপরে হয়ে যাবে, অনেক উপরে যাবে, তখন তো আর জি এর মান ধ্রুবক না, তখন তো তুমি এই সূত্রতে ম্যাথ করতে পারবে না। তখন এইখানে যে এই কৃতকাজ এইটার জায়গায় হচ্ছে তুমি লিখবা, এইটাকে হচ্ছে কনভার্ট করবা হচ্ছে কিসে, হাফ mv স্কোয়ারে, হাফ mv স্কোয়ার। তোমাকে যে কাটা যাবে, তোমাকে হচ্ছে ভি এর মান বলে দিছে, এটাকে মিটার পার সেকেন্ডে নিবা, আর এই পজিশনটা এখানে তুমি আর প্লাস বি, এই বি এর আর বি এর মান নির্ণয় করবা, এখান থেকে হাইটটা নির্ণয় করা যায়। তো এই কাজের হিসাব, যত কাজ আছে, কাজ গুরুত্বপূর্ণ, যে লেভেল মানে যে চ্যাপ্টারেরই যে কাজ নির্ণয় করা আছে এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো দেখবা। নেক্সট হচ্ছে কৃত্রিম উপগ্রহ, এগুলো সবাই এইচএসসিতেই করে আসছে। কৃত্রিম উপগ্রহের হচ্ছে বেগ নির্ণয় আসতে পারে, সো প্রিভিয়াস ইয়ারে বেগ আসছে। সো কৃত্রিম উপগ্রহের বেগটা একটু দেখে যাবা, হাইট নির্ণয় দেখে যাবা, পর্যায়কাল দেখে যাবা। সো এইগুলো দেখলেই হচ্ছে। নেক্সট হচ্ছে মুক্তিবেগ, এটা খুবই সহজ। সো মুক্তিবেগ আসতে পারে, এটা ভর্তি পরীক্ষা আসে, এটা ম্যাথ সূত্রগুলো দেখে গেলেই হচ্ছে। সো এইখান থেকে যে জি এর পরিবর্তন, এটা কিন্তু হিউজ একটা টপিক, এখানে কিন্তু অনেক কিছু আছে। এইটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, কেপলারের সূত্র বেশি গুরুত্বপূর্ণ, আর হচ্ছে কৃত্রিম উপগ্রহ গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে, এই করলেই হচ্ছে। নেক্সট পদার্থের গাঠনিক ধর্ম। আচ্ছা পদার্থের গাঠনিক ধর্ম হচ্ছে আমাদের দুইটা পার্ট আছে। তোমরা যারা শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাসে হচ্ছে প্রথম অংশটা পড়ানো হয়েছে, দ্বিতীয় অংশটা পড়ানো হয় নাই। বাট সাস্টের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে দ্বিতীয় পার্ট থেকে। দ্বিতীয় পার্ট থেকে তোমাকে এবার প্রশ্ন দিবেই। তোমাকে যদি হচ্ছে ফিজিক্সের একটা প্রশ্ন যদি শর্ট সিলেবাসের বাইরে থেকে আসে, সেটা হবে তোমার এই যে ফিজিক্সের দ্বিতীয় মানে পদার্থের গাঠনিক ধর্মের পরবর্তী পার্ট থেকে। তো ওই পার্টের কী কী পড়তে হবে ওইগুলো আমরা বলে দিব। আর পদার্থের গাঠনিক ধর্মের যে প্রথম যে পার্টটা আছে, এইখানে সাস্টের ভর্তি পরীক্ষার জন্য মাত্র কয়েকটা টপিক গুরুত্বপূর্ণ। যদি আমি প্রথমে বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক, যতগুলা গুণাঙ্ক আছে এই সকলগুলা গুণাঙ্ক পড়বা, যেমন ইয়ংয়ের গুণাঙ্ক আছে, এই রিলেটেড গুণাঙ্ক যতগুলো আছে সবগুলা পড়বা। এই গুণাঙ্ক পড়ার আগে তোমাকে হচ্ছে পীড়ন আর বিকৃতি ভালো করে বুঝতে হবে। তো পীড়ন আর বিকৃতি ভালো করে বুঝবা, যত প্রকার পীড়ন আছে যত প্রকার বিকৃতি আছে সকলগুলা টাইপ ধরে ধরে পড়বা। এবার হচ্ছে গুণাঙ্কগুলা নির্ণয় করবা, তাইলেই হচ্ছে। আর হচ্ছে যে কাজের হিসাব, যে একটা তার এল দৈর্ঘ্যের একটা তারকে টেনে হচ্ছে লম্বা করা হইলো, এই বোর্ডে করতা যে এর মধ্যে সঞ্চিত শক্তি কত, এইগুলা রিলেটেড কয়েকটা প্রশ্ন দিতে পারে। সো এই প্রথম পার্ট থেকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কটা ম্যাক্সিমাম টাইম পড়লেই হচ্ছে। আর শর্টকাটের জন্য এমসিকিউর জন্য হচ্ছে যদি থিওরি দেয়, সেক্ষেত্রে পয়সনের রেশিওর যে মানটা ছিল, যে লিমিটটা ছিল, সেই লিমিটটা একটু দেখবা, ওইটা দিতে পারে যে পয়সনের রেশিওর লিমিট কোনটি, হ্যান ত্যান এইগুলা। নেক্সট আমরা হচ্ছে যে এরপরে হচ্ছে নেক্সট এবার হচ্ছে আমরা পর্যায়বৃত্ত গতি নিয়ে আলোচনা করব। পর্যায়বৃত্ত গতি এটাও
ছোট, বাট এখান থেকে প্রশ্ন আসবেই, এটা মাস্ট পড়তে হবে, এখান থেকে প্রশ্ন থাকবে। তো প্রথমে যদি বলি, এখানে হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ থেকে সব কিছু নির্ণয়। ব্যবকলনীয় সমীকরণটা কি আসছিল? সরল সন্ধিত গতির কোনো কণার ত্বরণ হচ্ছে সরণের বিপরীত, মানে সমানুপাতিক এবং বিপরীতমুখী। এখান থেকে যে ডিউতে এবার প্রশ্ন আসছে যে এইভাবে চলতেছিল, কোনটা হচ্ছে মানে ভালো চিত্রায়িত করে, যে বল হচ্ছে মানে ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তার মানে এইখান থেকে যদি এইদিকে যায় সরণ এইদিকে, তাহলে ত্বরণটা কোন দিক হবে? এই যে বিপরীত দিকে, এইদিকে, এদিক মুখ করে থাকবে। আবার যদি এইখানে যায় তাহলে সরণ হয়েছে এইদিকে, তাহলে মুখটা থাকবে কি এইদিকে, ত্বরণ সরণ সমানুপাতিক এবং বিপরীতমুখী। এইখান থেকে হচ্ছে তুমি ক্যালকুলেশন করে একটা রাশি পাইছিলা যে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজিক্যাল টু 0। এইটা হচ্ছে সেই ব্যবকলনের সমীকরণ ছিল। এই সমীকরণের রিলেটেড তোমাকে একটা মান দিয়ে দিবে, এইখান থেকে কম্পেয়ার করে সকল কিছু নির্ণয় করা যায়। যেমন ওমেগা কৌণিক কম্পাঙ্ক নির্ণয় করবা, তারপর হচ্ছে তোমার পর্যায়কাল নির্ণয় করতে দিতে পারে, তারপরে হচ্ছে তোমার আর কি বলতে পারে, কম্পাঙ্ক বলতে পারে। সো এইখান থেকে এই সরল ব্যবকলনীয় সমীকরণে যত কিছু আছে, যত টাইপের ম্যাথ পাওয়া পসিবল সবগুলা করবা। আচ্ছা, তারপর যদি বলি, এখানে হচ্ছে বেগ ত্বরণ শক্তি নির্ণয় করতে দিতে পারে। যেমন এইটা হচ্ছে সরল সন্ধিত গতির জেনারেল সমীকরণ ছিল। এখানে সমাধান করলে আমরা কি পাইছিলাম? এক্সের মান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হচ্ছে কিন্তু এইটারই সমাধান, এটা একটা সমাধান, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান। তো এটাকে এক্সের দুইটা মান, একটা মান এটা আর একটা ছিল বি কস ওমেগা টি প্লাস ডেল্টা। তো আমরা এটা নিয়ে যদি কাজ করি, এইটা হচ্ছে সেই সরণ, তাহলে সরল সন্ধিত কণার সরণের সমীকরণ। এবার তোমাকে সরণের সমীকরণ দিয়ে টি এর মান বলে দিতে পারে যে এত সময়ে সরণ কত। ডিরেক্টলি সরণ চায় না, বেগ চায়। তো আমরা টি এর মান বসায় ক্যালকুলেটারে প্রেস করবো, রেডিয়ান মোডে নিয়ে, তাহলে ম্যাথ চলে আসবে। এবার যদি বলি বেগ কত হবে, তাহলে কি করবা? বেগের ক্ষেত্রে কি করবা? এটাকে ডিফারেন্সিয়েশন করবা। তাহলে ডিফারেন্স করলে বেগের রাশি কি হবে? যে এ থাকলো সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ডিফারেন্সিয়েশন হবে কজ ওমেগা টি প্লাস ডেল্টা, আর ওমেগার আবার ডিফারেন্সিয়েশন, তাহলে সরি ওমেগা টি প্লাস ডেল্টার এটা আবার ডিফারেন্সিয়েশন করলে আবার ওমেগা থাকতেছে, তাহলে উত্তর আসবে হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা। তো ওই রিলেটেড ম্যাথ আসতে পারে। তো সরণ গেল, বেগ গেল। আর যদি ত্বরণের কথা বলি, কী হবে? বেগকে আবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ, তো বেগকে আবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণের রাশিটা পাবা, একটা মাইনাস আসবে সামনে। তো এই রিলেটেড ম্যাথ আসতে পারে, তোমাকে সমীকরণ দিয়ে বলবে এত সময়ে বেগ কত, এত সময়ে ত্বরণ কত, এগুলা। আর শক্তি হচ্ছে কি ছিল? যদি এনার্জি মোট শক্তি বলি, হাফ কে এ স্কোয়ার, এই যে এ ছিল বিস্তার, আর গতিশক্তি বিভব শক্তি আলাদা করবা। এবার শক্তির জন্য গতিশক্তির গ্রাফটা কেমন হয়, বিভব শক্তির গ্রাফটা কেমন হয়, এগুলো দেখবা। আর একটা ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সরল দোলকের এ টু জেড এটা আসবে। সরল দোলকের এ টু জেড, তুমি সরল দোলকের যত কিছু পসিবল সব কিছু করবা। যদি একটু আমরা আলোচনা করে দিই, এই যে যদি একটা সরল দোলক হয়, সেইটা হচ্ছে একটা সরল দোলক। তোমার এই যে এখানে ববটা আছে, এই ববটা হচ্ছে এইভাবে দুলতে থাকবে। এখানে হচ্ছে বস্তুটাকে এখানে বাঁধা আছে, সুতা দিয়ে এখানে বাঁধা আছে, এই যে বিভিন্ন জায়গায় থাকবে। তো তোমাকে এইখানে হচ্ছে জেনারেল সূত্র দিয়ে পর্যায়কাল ওইগুলো নির্ণয় করতে পারে, বলতে পারে টি ইজ ইকুয়াল টু কী হয়, 2 পাই √/L/G। তো এইগুলা থেকে তোমাকে পর্যায়কাল নিতে বলতে পারে। তারপর হচ্ছে তোমার পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে টি কেমন পরিবর্তন হবে, বিট সংখ্যা কম দিলে টি এর কেমন পরিবর্তন হবে। তো সেই ক্ষেত্রে টি প্রাইম ইজ ইকুয়াল টু কেমন মনে রাখবা, টাইম ইন্টু 2 ডিভাইডেড বাই টাইম প্লাস মাইনাস এন। এই টাইম মানে কি, মনে করো 3 সেকেন্ডে 2টা বিট কম দেয়, তাহলে 3 সেকেন্ড, এই টাইমটা হচ্ছে 3 ইন্টু 2 ডিভাইড বাই টাইম মানে হচ্ছে 3, আর প্লাস দিব না মাইনাস দিব, যদি বিট সংখ্যা কম দেয় মাইনাস দিব, বিট সংখ্যা বেশি দিলে প্লাস দিব। এন হচ্ছে বিটের সংখ্যা। যদি বললাম 3 ঘন্টায় 10টা অর্ধদোলন কম দেয়, পর্যায়কাল কত, তাহলে 3 ঘন্টা, টাইম হচ্ছে 3 ঘন্টা। এবার এটাকে অবশ্যই সেকেন্ডে নিবা, তাহলে 3 মানে সেকেন্ডে নিবা, 3 গুণ 60 গুণ 60, 2 থাকলো, সেই আবার এই টাইমের জায়গায় 3 গুণ 60 গুণ 60, আবার হারাইলে মাইনাস হবে, তাহলে এখানে পর্যায়কাল পাবা, পরিবর্তিত পর্যায়কাল পাবা। এটা এইচএসসিতে করছো। তো এইখানে আর কি আসতে পারে? সো এটা যদি এই যে এইরকম যদি থাকে, এটা হচ্ছে সেই কৌণিক বিস্তার। তো একটা বস্তু যদি এইখানে থাকে, এই যে ববটা, একটা ববটা যদি এরকম থাকে, তাহলে একে পৃথিবী হচ্ছে কি বলে টানে, এমজি বলে আকর্ষণ করে। তাহলে এটা যদি থেটা হয়, তাহলে একান্তরকরণ হিসেবে আমরা এইটাকেও থেটা বলতে পারি। এটা যদি থেটা হয়, এটাও থেটা, তাহলে এমজি এর এদিক বরাবর উপাংশ কত হবে, এমজি কস থেটা। আর এটা যদি এমজি কস থেটা হয়, এটা কি হবে, এমজি সাইন থেটা। এবার দেখো এইটা আর এই যে এইটা, এইদিকে সুতার টান কাজ করে। তো যদি বলে সুতার টান কত, সুতার টান ইজ ইকুয়াল টু এইটা, এই যে এমজি কস থেটা, এইটা নাকচ হয়ে যায়। আর একমাত্র কার্যকরী বল থাকতেছে কি, সুতার টান আর এইটা পরস্পরকে মানে নিউট্রাল করে রাখতেছে। তাহলে একমাত্র কার্যকরী বল কি, এমজি সাইন থেটা না? সো এখান থেকে কার্যকরী বল চাইতে পারে বা প্রত্যয়নী বল চাইতে পারে। সো প্রত্যয়নী বল যদি বলি, এফ ইজ ইকুয়াল টু কি হয়, এমজি
সাইন থিটা, এখান থেকে ম্যাথ আসতে পারে। এবার দেখো এই সাস্ট প্রিভিয়াস এর যেমন প্রশ্নগুলো দেয়, যদি আমরা জানি এইটা হচ্ছে এই সূত্রগুলো হচ্ছে কৌণিক বিস্তারের ক্ষুদ্র, খুব ক্ষুদ্র হলে, তাহলে আমরা জানি সাইন থিটার মান যদি মানে থিটার মান যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে সাইন থিটাকে আমরা থিটা বলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু এই যে থিটা, এভাবে লিখলাম। এবার আমরা আবার জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা, তাহলে এখান থেকে যদি আমরা বলি থিটা ইজ ইকুয়াল টু কী হয়, এস ডিভাইডেড বাই আর। তাহলে এবার দেখো এটা যদি এক্স হয়, তাহলে আমি যদি থিটাকে কী বলতে পারি, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এমজি থাকলো, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এক্স ডিভাইডেড বাই এল, এই সুতার দৈর্ঘ্য এল। তাহলে এটা হচ্ছে বল, এখান থেকে এসে তোমাকে বল নির্ণয় মানে কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করে পর্যায়কাল নির্ণয় করা লাগতে পারে। সো এই সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে, এটা প্রিভিয়াস ইয়ারেও আসছে, সো এটা গুরুত্বপূর্ণ। নেক্সট, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এইখান থেকে আমরা কী কী পড়বো, এইখানে হচ্ছে পিভি ও টি এর মধ্যকার বিভিন্ন সূত্র, পিভি আর টি এর মধ্যে যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র বা চাপীয় সূত্র, আয়তন সূত্র, যত সূত্র আছে সবগুলো পড়বো। তো একবার জেনারেল মনে রাখবো হচ্ছে P1 V1 ভাগ T1 ইজ ইকুয়াল টু P2 V2 ভাগ T2। এবার দেখবো কোন প্রক্রিয়া বলছে, তাহলে সেই প্রক্রিয়ার জন্য যদি বলে বয়েলের সূত্র, তাহলে বয়েলের সূত্র কী হয়, তাপমাত্রা স্থির থাকে, তাহলে T1 আর T2 সেম থাকবে, তাহলে T1 T2 কেটে দিব, এই যে এটা কেটে দিব, তখন কী হবে, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। যদি বলে চার্লসের সূত্র আমরা কী জানি, CAP, চার্লসের পি স্থির, আর বয়েলের সূত্র মনে রাখতাম হচ্ছে BAT, বয়েলের তাপমাত্রা স্থির। তো চার্লসের সূত্রের জন্য যে পি স্থির থাকবে, সো পিপি কেটে দিব, পিপি কেটে দিলে কি V1 ভাগ T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। সো এই একটা মনে রাখলেই হচ্ছে এটা দিয়ে ম্যাথ আসতে পারে। সো এরপরে হচ্ছে আচ্ছা আরও ছিল কি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এই সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে। আবার নেক্সট হচ্ছে এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ, পিভি আর টি এর যত গ্রাফ আছে, সকল গ্রাফ, যতভাবে গ্রাফ আসতে পারে। এবার হচ্ছে তোমরা পোলাপান হচ্ছে এখানে এই গ্রাফ নিয়ে একটু ঝামেলায় পড়ে, তো গ্রাফগুলা কীভাবে আঁকবা, এই পিভিটি গ্যাসের এই তিনটা চলকের ভিতর যদি গ্রাফ আসে, তুমি সকল গ্রাফ একটা নিয়ম বলে দিচ্ছি, এই এক নিয়মে করবা। কি করবা, তোমাকে যে গ্রাফই চাক তুমি সূত্র লিখবা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা হচ্ছে তোমার প্রথমে লিখবা। এবার দেখবা কোনটা ভার্সেস কোনটার গ্রাফ চাচ্ছে, তুমি সেই দুইটাকে ধ্রুবক ধরে বাকি সকল কিছুকে সেই দুইটাকে চলক রেখে এবার দেখবা কোনটা ভার্সেস কোনটার গ্রাফ চাচ্ছে। এবার যেটা ভার্সেস যেটার গ্রাফ চাচ্ছে ওইগুলাকে রেখে বাকি সবাইকে হচ্ছে তুমি ধ্রুবক বিবেচনা করবা। যদি আমি বলি পি ভার্সেস ভি এর গ্রাফ কেমন হবে, পি ভার্সেস ভি এর গ্রাফ, এটা সবার মুখস্থ আছে। তো এটা যদি আঁকি কী হবে, সে এইদিকে হচ্ছে পি বা এদিকে হচ্ছে পি আর এদিকে হচ্ছে ভি, গ্রাফ কেমন হবে, আমি বলছি যেটা ভার্সেস যেটা আঁকতে দিছে ওই এই পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণে ওই দুইটা বাদে বাকি ওই দুটা বাদে বাকি সকল কিছুকে হচ্ছে তুমি ধ্রুবক ধরবা, বাকি সকল কিছু। তাহলে এখানে কি পি আর ভি বাদে বাকি সকল কিছু ধ্রুবক, তাহলে সমীকরণটা কি আসতেছে, পি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার দেখো এক্স অক্ষে কি আছে, এক্স অক্ষে ভি, তাহলে ভিকে এক্স আর ওয়াইকে কি আছে পি, তাহলে এখানে যদি আমি এক্স অক্ষ এটাকে এক্স ওয়াই এভাবে যদি বিবেচনা করি, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা কিসের সমীকরণ, এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। তো এই যে এইভাবে হবে গ্রাফটা। তো নেক্সটটা যদি আমি তোমাকে বলি যে ভি ভার্সেস ওয়ান বাই টি এর গ্রাফ আঁকো, কি বলছি, ভি ভার্সেস ওয়ান ভাগ টি এর গ্রাফ আঁকো বা গ্রাফ নিচের কোনটি, তো তুমি কি করবা, এই যে লেখচিত্র মনে করো, তো এইদিকে আমি দিলাম ভি আর এদিকে হচ্ছে ওয়ান ভাগ টি, তাহলে আমি সূত্র হচ্ছে পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি, এখানে ভি আর হচ্ছে টি বাদে বাকি সবাই ধ্রুবক, তাহলে ভি আর টি বাদে বাকি সবাই যদি ধ্রুবক হয় তাহলে আমি বলবো ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু টি। ওকে, সে কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট দিলাম আর কি, সমানুপাতিক চিহ্ন ওঠানো ধ্রুবক। এবার তোমার লাগবে কি, ভি লাগবে, হ্যাঁ ভি আছে, আর লাগবে হচ্ছে অন ভাগ টি, তাহলে অন ভাগ টি লাগবে, তাহলে ভি থাকলো অন ভাগ টি, এখানে যদি টি হয় এই পাশে কী হবে অন ভাগ টি, এটা ইজ ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, তাহলে এইটা হচ্ছে সেই এক্স, এই যে এইটা হচ্ছে এক্স আর এইটা হচ্ছে পুরাটা হচ্ছে ওয়াই, এই যে পুরাটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা কিসের সমীকরণ, আয়তাকার অধিবৃত্তের সমীকরণ, তাহলে এটাও যে এরকম হবে। তো এইভাবে তুমি পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি দিয়ে সকল গ্রাফগুলো আঁকতে পারবা। তুমি এই ভিডিও পজ করে তুমি বিভিন্নটা নিয়ে হচ্ছে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পারবা। নেক্সট, হ্রদের গভীরতা ও চাপ নির্ণয়, এইখান থেকে প্রশ্ন আসবে হ্রদের গভীরতা। এখন হ্রদের গভীরতা তোমাকে আমি একটা শর্টকাট আছে, ওটা আমি বললাম না যে হচ্ছে হ্রদের গভীরতা নির্ণয় শর্টকাট হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ইন্টু 10.2, আর একটা আসছে এইচ ইজ ইকুয়াল টু এন কিউব মাইনাস ওয়ান ইন্টু 10.2। কারণ এইটা দিয়ে ম্যাথ করতে পারো হচ্ছে তুমি ভার্সিটির জন্য, বাট এখানে হচ্ছে এই যে 10.2 ধরছো, এখানে কিন্তু চাপকে তুমি 10⁵ ধরে বা এই কাছাকাছি ধরে একটা মান এটা নেওয়া হয়েছে। সো তুমি যদি শাস্ত্রে যে ম্যাথগুলো দিবে, এখানে তো ক্যালকুলেটর ইউজ করা যায়, তুমি যদি এটাতে ম্যাথ করো দেখবা যে তোমার মানগুলা খুব কাছাকাছি আসবে, অপশনের সকল মানই তোমার ওইটার উত্তরের মতো লাগবে। সে উত্তরে দেখবা যে আসছে হচ্ছে
51.2 আর একটা মনে করো হচ্ছে 51.0, এই পাশে মানে খুব কাছাকাছি থাকবে। সো তুমি যদি এই সূত্র দিয়ে করো যে তোমার অ্যান্সারটা ভুল হইতে পারে। সো তুমি কি করবা, একদম জেনারেল যে সূত্র ছিল যেমন করতা প্রপার ওয়েতে সেভাবে করবা। আর হ্রদের গভীরতা চাপ নির্ণয়, পিভি মানে চাপ পি ইজিক্যাল টু এইচ রো জি দিয়ে এখানে চাপ টাপ নির্ণয় করা বলতে পারে। সো এই টপিকটা একটু দেখে যাবা। তারপর হচ্ছে স্বাধীনতার মাত্রা ও শক্তি, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। স্বাধীনতার মাত্রা ও শক্তি, এখান থেকে প্রশ্ন আসবে। স্বাধীনতার মাত্রা, প্রতি স্বাধীনতার মাত্রার জন্য গড় শক্তি হচ্ছে ½ কেটি। এবার কোন গ্যাসের বা কোন পরমাণুর জন্য স্বাধীনতার মাত্রা কেমন হবে এইগুলা দেখবা, আর এই শক্তিগুলা রিলেট করবা। এবার শক্তির মধ্যে হচ্ছে প্রতি স্বাধীনতার মাত্রার জন্য গড় শক্তি কি বলছে, ½ কেটি। কে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, বোলসম্যান কনস্ট্যান্টের একক কি হয়, মান কেমন হয়, হ্যান ত্যান সকল কিছু দেখবা। আর হচ্ছে তোমার গতিশক্তি ইকে ইজিক্যাল টু কি হয়, ইকে ইজিক্যাল টু 3/2 nRT। আর হচ্ছে তোমার আর এর মান তো জানো, মোলার গ্যাস ধ্রুবক। তো বিভিন্ন একক আর এর মানটান জানবা, এইখান থেকে এই রিলেটেডই আসতে পারে। আর যদি কিছু বলতে চাই, বিভিন্ন প্রকার বেগের ভিতর যেমন তোমার RMS বেগ মানে মূল গড় বর্গ বেগ, তারপর বর্গমূল বেগ বা বর্গবেগ, এই রিলেটেড। সো RMSটা বেশি গুরুত্বপূর্ণ। RMS রুট মিনস ভেলোসিটি। তো এইখানে হচ্ছে এটা একটু বেশি ভালো করে সকল প্রকারই পড়বা, বাট এটার উপর বেশি গুরুত্ব দিবা, এখান থেকে পেঁচাইতে পারে। সো তোমাকে এই রিলেটেড দেখবা যে প্রিভিয়াস ইয়ারে কেমন প্রশ্ন আসছে, বা যে কোনো ভার্সিটির বা যে কোনো প্রশ্ন ব্যাংক সলভ করলেই তুমি হচ্ছে পাবা যে RMS বেগ থেকে কী প্রশ্ন আসতে পারে। তো বিভিন্ন প্রকার বেগের ভিতর RMSটাকে বেশি গুরুত্ব দিবা। তো নেক্সট হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা থেকে অনেক বেশি তোমাকে ডিটেলসে পড়তে হবে না, বড় বড় ম্যাথ করতে হবে না। সো আপেক্ষিক বেগের আপেক্ষিক আর্দ্রতার যে পরিবর্তন, এই পরিবর্তন রিলেটেড কিছু ম্যাথ করবা, তাহলেই হচ্ছে। তো এই পর্যন্ত এইটাই ছিল হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের মোটামুটি একটা ওভারঅল ভিউ। তো তুমি যদি চাও এইগুলা দেখতে পারো। আর আমরা ফিজিক্স সেকেন্ড পেপার নিয়েও খুব দ্রুতই আসতেছি। তো ফিজিক্স সেকেন্ড পেপারেও তোমাকে একদম টপিকগুলো ধরে দিব। এরপরে হচ্ছে আমরা শর্ট সিলেবাসের বাইরের যে টপিকগুলো আছে, ইম্পর্টেন্ট টপিকগুলো একটা ভিডিওতে দিয়ে দিব। সো তুমি মোটামুটি এইগুলো কমপ্লিট করলে ফিজিক্স প্রশ্ন আহামরি কঠিন হবে না। তুমি ফিজিক্স প্রশ্নটা, তুমি ফিজিক্সে 13-14 পাওয়া তোমার জন্য কোনো ব্যাপার না। চান্স পাওয়ার কথা বলতেছি, চান্স পাওয়ার জন্য 13-14 পাওয়া তোমার কোনো ব্যাপার না। আর যারা টপ করতে চাও তাদের তো অবশ্যই ইনশাল্লাহ তোমরা 18-19 পাবা। সো পেইন হবে না ইনশাল্লাহ, যাদের প্রিপারেশন অনেক ভালো। সো হচ্ছে ভয়ের কিছু নাই, তুমি টপিক ধরে ধরে পড়ো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।